ওকে, সো উই আর স্টার্টিং টুডে সেশন। আজকে আমরা আগের দিনের যে পার্ট থেকে করছিলাম সেই পার্টের কন্টিনিউয়েশনটাই করব। দেখো, এখন অবধি আমরা যে সেকশনগুলো কমপ্লিট করেছি তার মধ্যে আমরা সেকশন 1টা পুরো কমপ্লিট করেছি, এবং সেকশন 2 যেটা, সেই সেকশন 2 এর আমরা অলমোস্ট তুমি ধরতে পারো আমরা 60 to 70% কমপ্লিট করে ফেলেছি। আজকে আমরা চেষ্টা করব যে পুরো সেকশন 2টা কমপ্লিট করার। ঠিক আছে, তো আজকের ক্লাসের আমাদের অবজেক্টিভ হবে সেকশন 2 এর রিমেইনিং পার্ট, যে পার্টটা বাকি আছে সেই পার্টটা আমরা কমপ্লিট করার চেষ্টা করব। তো সেকশন 2 এ নেক্সট যে টপিকটা আমাদেরকে করতে হবে সেই টপিকটা হচ্ছে লজিক্যাল অপারেটরস। লজিক্যাল অপারেটরস মানে কি? লজিক্যাল অপারেটর মানে পাইথনে এরকম কিছু অপারেটর থাকে যে অপারেটরসগুলো আমাদেরকে কোনো লজিক এক্সিকিউট করতে হেল্প করে। লজিক এক্সিকিউট করতে হেল্প করে মানে ধরো লজিক মানে কি? লজিক মানে হচ্ছে কোনো যুক্তি, কোনো কন্ডিশান। তো সেই যুক্তি বা কন্ডিশানটাকে অপারেট করতে যে সমস্ত অপারেটর হেল্প করবে সেগুলো হচ্ছে লজিক্যাল অপারেটর। লজিক্যাল অপারেটরের মধ্যে কী কী থাকে? অ্যান্ড থাকে, লজিক্যাল অপারেটরের মধ্যে অর থাকে, আর লজিক্যাল অপারেটরের মধ্যে নট থাকে। এই তিনটে মেজর লজিক্যাল অপারেটর যেটা আমাদের পাইথনে থাকে। ঠিক আছে, তো এই তিনটে লজিক্যাল অপারেটরের অ্যাপ্লিকেশান আমরা একটু পরে দেখব। অ্যাপ্লিকেশানটা আমরা এই মুহূর্তে দেখব না, কিন্তু তোমাদের আশা করি এই বিষয়টা সম্পর্কে ধারণা আছে যে অ্যান্ড কখন ইউজ হয়। অ্যান্ড ইউজ হয় যখন আমি দুটো কন্ডিশান বা তিনটে কন্ডিশান বা তার বেশি কন্ডিশানকে চেক করাতে চাইছি। ঠিক আছে, ধরো আমি বললাম যে এজের মধ্যে একটা ভ্যালু দেওয়া আছে, এবং সেই ভ্যালুটা কি? সেই ভ্যালুটা হচ্ছে ধরো 20। এবার আমি ধরো পাইথনকে বলছি যে পাইথন চেক করো যে এজের মধ্যে যে ভ্যালুটা আছে সেই ভ্যালুটা 10-এর থেকে বড় কিনা এবং 30-এর থেকে ছোট কিনা। সেই ভ্যালুটা 10-এর থেকে বড় কিনা এবং 30-এর থেকে ছোট কিনা। দুটো কন্ডিশনই পাইথনকে চেক করতে বলছি। একটা কন্ডিশন হচ্ছে ভ্যালুটা 10-এর থেকে বড় কিনা, আর একটা কন্ডিশন হচ্ছে ভ্যালুটা 30-এর থেকে ছোট কিনা। তো যখন আমাকে দুটো কন্ডিশনটাই পাইথনকে চেক করাতে বলতে হবে বা ইনস্ট্রাকশন দিতে হবে, তখন আমি অ্যান্ড ইউজ করব। মাঝখানে দুটো কন্ডিশনের মাঝখানে আমি কি ইউজ করব? অ্যান্ড। এইটা কন্ডিশন 1, এটা কন্ডিশন 2। তো এরকম যখন সিনারিও তৈরি হবে যে তোমাকে দুটো কন্ডিশনই চেক করাতে হবে পাইথনকে দিয়ে, এবং দুটো কন্ডিশনকেই চেক করাতে হবে, তখন তুমি যে অপারেটরটা ইউজ করবে সেটা হচ্ছে অ্যান্ড অপারেটর। বোঝা গেল? এই কোডটাকে যদি আমি কমপ্লিট করি তার জন্য একটা ইফ এখানে লুপ লাগবে, যদিও আমি ইফটা তোমাদেরকে এখনও শেখাইনি, নেক্সট পার্টে শেখাবো। একটা ইফ লুপ দিয়ে এই কোডটাকে কমপ্লিট করা যেতে পারে, এবং তারপরে লাস্টের লাইনে একটা প্রিন্ট করে দেওয়া যেতে পারে যে কন্ডিশন ইজ ভ্যালিড, বোথ কন্ডিশন ইজ ভ্যালিড। আমি কোডটা লিখেও দেখাবো একটু পরে। জাস্ট ইফ লুপটা আমি শিখিয়ে নিই, তারপরে আমি এটা কোডটাও লিখে দেখাবো। জাস্ট তোমরা অ্যান্ড এর অ্যাপ্লিকেশানটা বোঝো। অ্যান্ড নামক যে লজিক্যাল অপারেটর, তার অ্যাপ্লিকেশানটা কি? যখন দুটো কন্ডিশানকেই চেক করাতে হবে, বা দুয়ের বেশি কন্ডিশানও হতে পারে, তিনটে কন্ডিশানও হতে পারে। তিনটে কন্ডিশান হলে ব্যাপারটা কি হয়ে যেত? আমি আরও একটা অ্যান্ড দিয়ে দিতাম এখানে আরও একটা অ্যান্ড দিয়ে আরও একটা কোনো কন্ডিশান, 3 নম্বর কন্ডিশান ঢুকিয়ে দিতাম। সেই 3 নম্বর কন্ডিশানটা হয়তো ধরো বললাম যে এজের ভ্যালুটা 20-র সমান কিনা দেখো, বা এজের ভ্যালুটা 50-এর থেকে ছোট কিনা দেখো, এরকম কোনো 3 নম্বর কন্ডিশান ঢুকিয়ে দিতাম। তো মোট কথা সব কটা কন্ডিশানকেই যদি চেক করাতে হয় তখন আমরা অ্যান্ড ইউজ করব। বোঝা গেল? সবাই বুঝতে পেরেছো অ্যান্ডের অ্যাপ্লিকেশানটা? কোডটা নিয়ে এখনই চিন্তা করতে হবে না, ইফের পার্টটা নিয়ে এখনই চিন্তা করতে হবে না। ওটা যখন আমি ইফটা শিখিয়ে নেবো তখন পুরোপুরি বুঝতে পেরে যাবে। এখন এই মুহূর্তে বলো তোমরা এই অ্যান্ডটা কোথায় ইউজ হয় সেটা বুঝতে পেরেছো তো? হ্যাঁ স্যার। ওকে, নেক্সট হচ্ছে অড অপারেটর। অড অপারেটরটা কোথায় ইউজ হয়? অড অপারেটরটা ইউজ হয় যখন আমাকে সবকটা কন্ডিশন চেক করাতে হবে না, সবকটা কন্ডিশনকে স্যাটিসফাই করাতে হবে না, যে কোনো একটা কন্ডিশনকে স্যাটিসফাই করাতে পারলেই হবে। কি বললাম? যে কোনো একটা কন্ডিশনকে স্যাটিসফাই করাতে পারলেই হবে। ধরো এই হচ্ছে, আমি নিচে নিচে দেখাচ্ছি, ঠিক আছে, তাহলে বেটার হবে, না হলে পাশে দেখায় কোনো লাভ নেই। আচ্ছা, দেখো,
অর অপারেটর। অর অপারেটরের অ্যাপ্লিকেশান কি? অর অপারেটরের অ্যাপ্লিকেশান আমাকে এখানে, আচ্ছা অ্যান্ডের ক্ষেত্রে আমি লিখে দিচ্ছি অল কন্ডিশনস হ্যাভ টু বি চেকড। যখন আমাদের প্রত্যেকটা কন্ডিশন চেক করতে হয় তখন আমরা অ্যান্ড অপারেটর ইউজ করি। অল কন্ডিশনস হ্যাভ টু বি চেকড। এবং অ্যান্ডের কাজই এটা যে সে প্রত্যেকটা কন্ডিশনকে চেক করবে এবং সেই প্রত্যেকটা কন্ডিশনের মধ্যে কোনো একটা কন্ডিশন যদি ভ্যালিড না হয় তাহলে কিন্তু ফলস দেখিয়ে দেবে বা ও কিন্তু বলে দেবে সেটা। অরের কাজ কি? অর কিন্তু সবকটা কন্ডিশনকে চেক করে না, ইট চেক only one condition, only one condition, যে only one condition out of two। ধরো দুটো কন্ডিশন দেওয়া আছে বা তিনটে কন্ডিশন দেওয়া আছে, তার মধ্যে কোনো একটা যদি ভ্যালিড হয়ে যায়, কোনো একটা যদি ঠিক হয়ে যায় তাহলেই ও সেটা তোমাকে বলে দেবে। ও আলটিমেটলি সবকটা কন্ডিশন চেক করবে না, কোনো একটা কন্ডিশন চেক করবে। মানে কোনো একটা, সবকটা কন্ডিশন চেক করবে ঠিকই, কিন্তু ও সবকটা কন্ডিশন নিয়ে কনসার্ন নয়। মানে একটু ভেঙে যদি বলি, অ্যান্ড কখন ট্রু দেখাবে? অ্যান্ড ট্রু দেখাবে যদি এই দুটো কন্ডিশনই ভ্যালিড হয়। যেরকম ধরো এই কেসে, উপরের এই কেসটাতে তোমাদের দেখে কি মনে হচ্ছে? দুটো কন্ডিশনই ভ্যালিড হয়েছে, দুটো কন্ডিশনই স্যাটিসফাই হয়েছে। এজের ভ্যালু কত? 20। তো এজের ভ্যালুটা কি 10 থেকে বড়? হ্যাঁ 10 থেকে বড়। এজের ভ্যালুটা কি 30-এর থেকে ছোট? হ্যাঁ 30-এর থেকে ছোট। দুটো কন্ডিশনই স্যাটিসফাই হয়েছে, তাহলে কি প্রিন্ট করার কথা? প্রিন্ট করবে ট্রু। আর যদি দুটো কন্ডিশনই স্যাটিসফাই না করে তাহলে কিন্তু ও ট্রু প্রিন্ট করবে না, যেহেতু মাঝখানে অ্যান্ড আছে। কেননা অ্যান্ডের দুটো কন্ডিশনই স্যাটিসফাই করতে হয়। এবার ওয়ার কি করবে? অর কিন্তু অনলি ওয়ান কন্ডিশন চেক করবে, আউট অফ টু বা আউট অফ থ্রি ও কিন্তু অনলি ওয়ান কন্ডিশন চেক করবে। যেরকম ধরো আমি এজের ভ্যালু বলে দিলাম হচ্ছে, এজের ভ্যালু ধরো আমি বলে দিলাম 20। এবার আমি অরকে বললাম যে তুমি দেখো যে চেক করো যে ইফ এজের ভ্যালু, ফার্স্ট কন্ডিশনটা বললাম যে চেক করো এজের ভ্যালুটা 10-এর বড় কিনা, এবং অর দিলাম, দিয়ে বললাম এটা ফার্স্ট কন্ডিশন। সেকেন্ড কন্ডিশন কি বলছি? সেকেন্ড কন্ডিশন বলছি চেক করো এজের ভ্যালুটা 30-এর বড় কিনা। এইবার কথা হচ্ছে এখানে তারপরে আবার ট্রু প্রিন্ট করতে বলবো, প্রিন্ট ট্রু। এবার কথা হচ্ছে যে এইখানে অরের কাজ কি? অর কিন্তু দেখো কন্ডিশন 1 আর কন্ডিশন 2 দুটো কন্ডিশনকে দেখবে। এবার অর বলবে যে প্রথম কন্ডিশনটা কি স্যাটিসফাই হচ্ছে, ভ্যালুটা কি 10-এর থেকে বড়? প্রথম কন্ডিশন স্যাটিসফাই হচ্ছে। দ্বিতীয় কন্ডিশন কি স্যাটিসফাই হচ্ছে? বলো তোমরা। হচ্ছে না। কিন্তু অরের কাজ কি? অরের কাজ যে কোনো একটা কন্ডিশন স্যাটিসফাই হলেই ও ট্রু দেখিয়ে দেবে। তো এখানে একটা কন্ডিশন তো স্যাটিসফাই হচ্ছে, কন্ডিশন 1 তো স্যাটিসফাই হচ্ছে, তো ও কিন্তু ট্রু দেখিয়ে দেবে। বুঝতে পারলে? এবং এই কোডটাই যদি আমি অ্যান্ডের ক্ষেত্রে লিখতাম, অ্যান্ডের ক্ষেত্রে কিন্তু এই জিনিসটা কাজ করতো না। কীরকম? যদি এই জিনিসটাকেই আমি অ্যান্ডের ক্ষেত্রে লিখতাম, ধরো আমি এজের ভ্যালুটা দিয়েছি, অ্যান্ডের ক্ষেত্রে এজের ভ্যালুটা 20 দিয়েছি এবং কন্ডিশনটা লিখেছি যে চেক করো তো যে কন্ডিশন 1 হচ্ছে এজ 10-এর থেকে বড় কিনা, আর কন্ডিশন 2টা হচ্ছে অ্যান্ড দিয়ে কন্ডিশন 2টা ধরো দিয়েছি যে এজের ভ্যালুটা 30-এর থেকে বড় কিনা, এবং যদি এই দুটো কন্ডিশন ঠিক হয় তাহলে প্রিন্ট ট্রু। এইবার এজের ভ্যালুটা প্রথম কন্ডিশনটা কি স্যাটিসফাই হচ্ছে? প্রথম কন্ডিশন ঠিক আছে, অ্যান্ড বলবে হ্যাঁ প্রথম কন্ডিশনটা ঠিক আছে, 10 20-এর থেকে বড়, 20টা অবশ্যই 10-এর থেকে বড়। দ্বিতীয় কন্ডিশনটা কি ঠিক আছে? সেকেন্ড কন্ডিশনটা ঠিক নেই, এজ নেই। তো যেহেতু ঠিক নেই, এটা অ্যান্ড এ কিন্তু সবকটা কন্ডিশনকেই চেক করে, সবকটা কন্ডিশনকেই স্যাটিসফাই করাতে হবে অ্যান্ডের ক্ষেত্রে। অল দ্য কন্ডিশনস হ্যাভ টু বি স্যাটিসফাইড। এখানে চেক না লিখে যদি আমি অল দ্য কন্ডিশনস হ্যাভ টু বি স্যাটিসফাইড লিখি তাহলে সেটা বেটার, স্যাটিসফাইড। ওকে, তো এই ক্ষেত্রে কি ট্রু প্রিন্ট হবে? ট্রু কিন্তু প্রিন্ট হবে না, কেননা কন্ডিশন, দুটো কন্ডিশনই কিন্তু স্যাটিসফাই করছে না। একটা কন্ডিশন স্যাটিসফাই করছে, আর একটা কন্ডিশন স্যাটিসফাই করছে না, তাই এই ক্ষেত্রে ট্রু প্রিন্ট হবে না। কারণ অ্যান্ড সবকটা কন্ডিশনকেই চেক করে, সবকটা কন্ডিশনকেই স্যাটিসফাই করাতে হয়। অ্যান্ডের ক্ষেত্রে সবকটা কন্ডিশনকেই স্যাটিসফাই করাতে হয়। আর
অরের ক্ষেত্রে যে কোনো একটা কন্ডিশনকে স্যাটিসফাই করালেই হয়। কি বললাম, অ্যান্ডের ক্ষেত্রে সব কটা কন্ডিশনকেই স্যাটিসফাই করাতে হয়। এবার এটা যখন আমরা কোডের মাধ্যমে করব তোমাদের কাছে আরও ক্লিয়ার হবে। জাস্ট এখন আপাতত কনসেপ্টটা আগে ক্লিয়ার করো। সব কটা কন্ডিশনকেই স্যাটিসফাই করাতে হবে অ্যান্ডের ক্ষেত্রে, আর অরের ক্ষেত্রে যে কোনো একটা কন্ডিশন স্যাটিসফাই হলেই হবে, যে কোনো একটা কন্ডিশন স্যাটিসফাই হলেই হবে। অর্থাৎ অ্যান্ডের ক্ষেত্রে সবকটা কন্ডিশন স্যাটিসফাই করালেই হবে। অ্যান্ডের ক্ষেত্রে সবকটা কন্ডিশন স্যাটিসফাই করালেই হবে, এবং সবকটা কন্ডিশন স্যাটিসফাই করলে তবেই ও ট্রু দেখাবে। কোনো একটা কন্ডিশন যদি ভায়োলেট হয়ে যায় ও কিন্তু আর ট্রু দেখাবে না। আর অরের ক্ষেত্রে সবকটা কন্ডিশন স্যাটিসফাই করালে তবেই ও ট্রু দেখাবে, আর যদি কোনো কন্ডিশন ভায়োলেট না করে তাহলেই ফলস দেখাবে। পুরো কনসেপ্টটা আশা করি ক্লিয়ার সবার কাছে? বলো, ক্লিয়ার তো? কোনো ডাউট থাকলে বলো। ওকে, নেক্সট হচ্ছে আমরা কন্ডিশনাল স্টেটমেন্টগুলো পড়বো। কন্ডিশনাল স্টেটমেন্টগুলো পড়ে আমরা যে কন্ডিশনাল স্টেটমেন্টে আমাদেরকে মোটামুটি ইফটা পড়তে হবে, ইফ এলস পড়তে হবে, আর ইফ এলস পড়তে হবে। তিনটে কন্ডিশনাল স্টেটমেন্ট আমরা পড়বো, এবং এই কন্ডিশনাল স্টেটমেন্টগুলো যখন আমরা পড়বো তখন তোমাদের কাছে এই অ্যান্ড আর অরের কনসেপ্টটা আরও বেশি ক্লিয়ার হয়ে যাবে। কেননা অ্যান্ড আর অরের কোড এমনি নর্মালি লেখাটা একটু বোকা বোকা দেখায়, ওই কারণে আমি কন্ডিশনাল স্টেটমেন্টগুলো করিয়ে নিয়ে তারপরে অ্যান্ড আর অর এর কনসেপ্টটাকে টেনে নিয়ে আমি দুটোকে একসাথে তোমাদেরকে দেখিয়ে দেবো। কন্ডিশনাল স্টেটমেন্ট মানে কি? কন্ডিশনাল স্টেটমেন্ট মানে হচ্ছে যেখানে ডিসিশন নিতে পারবো অন দ্য বেসড অফ কন্ডিশনস, যেখানে আমরা কন্ডিশনের বেসিসে ডিসিশন নিতে পারবো, যেখানে আমরা ডিসিশন নিতে পারবো, ডিসিশনস আর মেড অন দ্য বেসিস অফ কন্ডিশন। কন্ডিশন মানে কিন্তু এখানে অবস্থা নয়, এখানে কন্ডিশন মানে শর্ত। শর্ত কীরকম? শর্ত হচ্ছে যে ধরো তুমি ঠিক করলে যে বাইরে যদি বৃষ্টি হয় তাহলে বেরোবো না, বৃষ্টি না হলে বেরোবো। তো এইখানে তোমার বেরোনোটা অর্থাৎ ডিসিশনটা, সেই ডিসিশনটা কোন কন্ডিশনের উপর দাঁড়িয়ে আছে? এই ডিসিশনটা কি তোমার বেরোনোটা, সেটা কোন কন্ডিশনের উপর দাঁড়িয়ে আছে? বাইরে বৃষ্টি হওয়া বা না হওয়ার কন্ডিশনের উপর দাঁড়িয়ে আছে। হলে তুমি বেরোবে, না হলে তুমি বেরোবে না। বুঝতে পারলে? তো এইভাবে আমরা আমাদের ডেলি লাইফেও কিন্তু বিভিন্ন কন্ডিশনের উপর বেস করে আমাদের ডিসিশনসগুলো নিয়ে থাকি। এইবার এই কন্ডিশনাল স্টেটমেন্টটা ঠিক এই কাজটাই করতে আমাদের হেল্প করে। অর্থাৎ কন্ডিশনাল স্টেটমেন্টগুলো আমাদেরকে ডিসিশন নিতে হেল্প করে অন দ্য বেসিস অফ কন্ডিশনস। কিছু কন্ডিশনের বেসিসে আমাদেরকে ডিসিশন নিতে হেল্প করে। এর মধ্যে কী কী কন্ডিশনাল স্টেটমেন্ট আমাদেরকে পড়তে হবে? আমাদেরকে ইফ স্টেটমেন্ট পড়তে হবে। আচ্ছা, আমাদেরকে ইফ স্টেটমেন্ট পড়তে হবে, আমাদেরকে এল স্টেটমেন্ট পড়তে হবে, ইফ এলস পড়তে হবে, ইফ এল স্টেটমেন্ট পড়তে হবে, আর ইফ পড়তে হবে। ইফ এলস। তোমাদের মধ্যে কে কে পাইথনে নেস্টেড ইফ ইউজ করেছো বা ইফ ইউজ করেছো, ইফ ফাংশন ইউজ করেছো? এই পাইথনে না, এক্সেলে কে কে করেছো? বিষয়টা মোরাললেস ওরকমই, ঠিক আছে, খুব বেশি চাপের কিছু না। জাস্ট তো সবার আগে আমরা ইফ স্টেটমেন্টটা কিভাবে করতে হবে সেটা দেখি, কেননা ইফ স্টেটমেন্টটা একদম বেসিক। ইফটা শিখে গেলে তারপরে ইফ আর এলসটাকে নিয়ে একসাথে করব, আর লাস্টে আমরা ইফ এলিফটা করব। তো সবার আগে ইফ স্টেটমেন্টটা চেক করার জন্য যেটা আমি তোমাদেরকে বোঝাতে চাইছি, যে ধরো আমি একটা ভ্যারিয়েবল তৈরি করছি, ভ্যারিয়েবলটা হচ্ছে বয়স, এজ, এবং এই ভ্যারিয়েবলের মধ্যে কি দিতে হবে? ভ্যারিয়েবলটা কি? ভ্যারিয়েবলটা হচ্ছে একটা কন্টেনার যার মধ্যে ডেটা স্টোর করা থাকে। এর মধ্যে আমাকে ডেটা দিতে হবে। আমি কত দিচ্ছি ডেটাটা? ধরো ডেটাটা দিলাম 18, আর ডেটাটা ধরো দিলাম 18 না 20। এবার আমি ইফ ফাংশনটা, এই ইফ ফাংশন বলে ফেলছি বারবার, ইফ স্টেটমেন্টটা আমি ইউজ করব, ঠিক আছে? সো ইফ স্টেটমেন্ট আমি ইউজ করার জন্য আমি ইফটা অ্যাপ্লাই করলাম, ইফ, এবং ইফের মধ্যে আমাকে সবার আগে যেটা লিখতে হবে, আমাকে কোনো একটা কন্ডিশন দিতে হবে। ইফটার
লেখার পদ্ধতি এটা যে ইফের মধ্যে তোমাকে সবার আগে কি দিতে হবে, কন্ডিশন। ওকে, ইফের মধ্যে কন্ডিশন দিতে হবে এবং ইফ লেখার শেষে তোমাকে এটাকে এন্ড করতে হবে। এইবার ইফের মধ্যে আমি তাহলে কি দেবো বললাম, কন্ডিশন, এবং ইফ শেষ করার পরে তোমাকে পাইথনকে বলতে হবে যে যদি এই কন্ডিশনটা ট্রু হয় তাহলে কি প্রিন্ট করবে। যদি এই কন্ডিশনটা ট্রু হয়, যে কন্ডিশনটা ইফের মধ্যে দেওয়া হয়েছে, তাহলে কি প্রিন্ট করতে হবে সেই নির্দেশটা তুমি পাইথনকে দেবে। বোঝা গেল? তাহলে ইফ লেখার পদ্ধতি কি, সবার আগে কোনো একটা ভ্যারিয়েবলে কিছু একটা ডিফাইন করা মানে থাকবে, কিছু তো একটা ডিফাইন না করা থাকলে তো তুমি হুট করে ইফ ফাংশন অ্যাপ্লাই করতে পারবে না। তারপরে ইফ ফাংশনটা লেখার জন্য কি করতে হবে, ইফ স্টেটমেন্টটা অ্যাপ্লাই করার জন্য তোমাকে একটা কন্ডিশন লিখতে হবে। তারপরে তোমাকে পাইথনকে নির্দেশ দিতে হবে যে এই কন্ডিশনটা ট্রু হলে কি প্রিন্ট করার কথা, কি প্রিন্ট করার কথা। বোঝা গেল? এবার তাহলে এই রেপ্লিকাটা ইউজ করেই আমরা কোডটাকে ডান দিকে একটু লিখি, তারপরে আমরা জুপিটার নোটবুকে কোডটাকে লিখব। সো সবার আগে আমি ভ্যারিয়েবলটাকে স্টোর করলাম, এই জিনিসটাকে আমি ডান দিকে করছি। সবার আগে ভ্যারিয়েবলটাকে আমি ডিফাইন করলাম, ভ্যারিয়েবলের মধ্যে আমি ভ্যালু দিলাম 20। এবার আমি কন্ডিশন কি দিতে পারি, ধরো আমি দেখতে চাইছি যে বয়সটা মানে এজটা 18 বছরের বেশি কিনা, বয়সটা বা এজটা 18 বছরের বেশি কিনা এটা আমি দেখতে চাইছি। তাহলে বলো তো আমি এখানে কি কন্ডিশন দেবো, ইফের মধ্যে আমাকে কি দিতে হয় বলেছি, কন্ডিশন। এখানে আমি কি কন্ডিশন দেবো বলো তো? আমি দেখতে চাইছি এজটা মানে বয়সটা 18 থেকে বেশি কিনা, তাহলে কন্ডিশনটা কি দেবো দেখি, বলতে পারো কিনা কেউ? If age is greater than 18. ইফ এজ ইজ গ্রেটার দ্যান, আচ্ছা গ্রেটার দ্যান ইকুয়ালস করে দিলাম, ঠিক আছে, বয়সটা 18 সমান বা 18 বেশি কিনা। কন্ডিশনটাকে শেষ করলাম। এইবার তারপরে আমার কি দেওয়ার কথা, তারপরে আমার প্রিন্ট দেওয়ার কথা। প্রিন্টটা অটোমেটিক্যালি এখানে নেমে আসছে কেন, বা প্রিন্টটা আমি অটোমেটিক্যালি এখানে একটা স্পেস, দুটো স্পেস, তিনটে স্পেস, চারটে স্পেস ছেড়ে কেন লিখছি, কেউ বলতে পারবে? কালকে আইডেন্টিফিকেশনের একদম জন্য ভেরি গুড, আইডেন্টিফিকেশনের জন্য অটোমেটিক্যালি ওটা নেমে আসবে। এবং এটা না নামালে, যদি আমি এখান থেকে শুরু করি তাহলে আমি কি এরার পাবো, যদি আমি এই লাইন বরাবরই শুরু করে দিই কি এরার আসবে, ওটাকে কি এরার বলে, আইডেন্টিফিকেশন এরার বলে। আইডেন্টিফিকেশন এরর। এবার আমি পাইথনকে প্রিন্টে দিতে বলছি যদি এটা ভ্যালিড হয়, যদি এই কন্ডিশনটা সত্যি হয়, এখানে কি লেখার কথা, এখানে পাইথনকে কি প্রিন্ট করতে বলার কথা, কন্ডিশনটা স্যাটিসফাই করলে কি আসার কথা বা কি দেখানোর কথা, স্যাটিসফাই করলে কি আসার কথা, মানে কি আসার কথা বলতে কি দেখাবে, তুমি পাইথনকে নির্দেশ দিচ্ছ যে কি দেখাবে, যদি কন্ডিশনটা স্যাটিসফাই করে তুমি কি দেখাবে। তো প্রিন্টটা, ধরো আমি প্রিন্টে দিলাম এলিজেবল টু ভোট, এইটা প্রিন্ট করতে বললাম, যদি এটা স্যাটিসফাই করে তাহলে ওই লোকটা ভোট দেওয়ার জন্য এলিজেবল, বা ওই ব্যক্তি এলিজেবল টু ভোট। ঠিক আছে, এবার এই কোডটাকে আমরা পাইথনে লিখি, লিখে দেখা যাক কি হয়। ঠিক আছে, তারপর ওটাকে যত রকমভাবে ম্যানুফ্যাকচার করা যায় আমরা করব। ওকে, তো এই হচ্ছে আমাদের পাইথন। আমরা জুপিটার নোটবুক ওপেন করেছি। সবার আগে আমাকে কি করতে হবে, সবার আগে আমাকে এজটাকে ডিফাইন করতে হবে। এজের আমি ধরো ভ্যালু দিলাম 30 বা 20 দিয়েছি ওখানে, তো 20 দিলাম। দিয়ে এইবার আমি কি করব, আমি ইফটা অ্যাপ্লাই করব। ইফটা অ্যাপ্লাই করার জন্য একটা লাইন ছেড়েও করতে পারো বা পরের লাইন থেকেও করতে পারো। ইফটার জন্য আমি যেটা করলাম সেটা হচ্ছে ইফের জন্য আমি কন্ডিশনটা দেবো ইফের মধ্যে। প্রথমে কন্ডিশনটা কি, গ্রেটার দ্যান ইকুয়ালস টু 18, এবং যদি এই কন্ডিশনটা ভ্যালিড হয় তাহলে আমাদেরকে কি দিতে হবে, তাহলে আমাদেরকে দিতে হবে হচ্ছে যে প্রিন্ট, যদি কন্ডিশনটা ভ্যালিড হয় মানে স্যাটিসফাই করে, কি প্রিন্ট করতে বলবো, যে এলিজেবল টু ভোট, এলিজেবল টু ভোট। ওকে, এবার প্রিন্ট করি, কি আসলো দেখো, এলিজেবল টু ভোট আসলো। বোঝা গেল? এজের ভ্যালুটা চেঞ্জ করি, এজের ভ্যালুটা যদি 20 না করে 8 করে দিই, এবার তো তাহলে কন্ডিশনটা ভ্যালিড হওয়ার কথা না, কন্ডিশনটা কি স্যাটিসফাই করবে? এবার এজের ভ্যালুটা কি 18 থেকে বড়? না। তো এইবার যদি এটাকে রান করি, দেখো কিছু প্রিন্ট হচ্ছে, কিছু কি প্রিন্ট হয়ে আসছে? কেন আসছে না বলো তো? কেননা আমি পাইথনকে বলে দিয়েছি যে যদি
18 থেকে বড় হয় তাহলে বাবা তুমি এইটা প্রিন্ট করো, কিন্তু যদি 18 থেকে ছোট হয় তাহলে কি প্রিন্ট করতে হবে সেটা কি ওকে বলেছি? না। বলিনি তো। বুঝতে পেরেছো কেন আসছে না তাহলে কিছু আর? যদি 18 থেকে ছোট হতো তাহলে কি প্রিন্ট করতে হবে সেটা যেহেতু ওকে বলা নেই, ওই কারণে ও কিছু শো করছে না। তাহলে ইফের অ্যাপ্লিকেশনটা বোঝা গেছে পুরো। তাহলে আমি নেক্সট ইফ এলস এরটায় যাব। বলো ইফের অ্যাপ্লিকেশনটা বোঝা গেছে? হ্যাঁ স্যার। আচ্ছা, এখান থেকেও তোমরা একটা এটাকে ইনপুট ফাংশন ইউজ করে তোমরা জিনিসটাকে আরো ডাইনামিক করতে পারো। অলরেডি আমি দেখলাম তোমরা ইনপুট ফাংশনটা খুব ভালোই শিখেছো, তোমরা অ্যাপ্লাইও করছো ইনপুট ফাংশনটা বিভিন্নভাবে। তো আমি তোমাদেরকে একটুখানি এই জায়গাটায় কিভাবে ইনপুট ফাংশন অ্যাপ্লাই করে এই জিনিসটাকেও তোমরা ডাইনামিক করতে পারো সেইটা একটুখানি বলে দেওয়ার চেষ্টা করছি। জাস্ট আ মিনিট। ঠিক আছে, ইনপুট ফাংশন হিসেবে কীভাবে এটাকে অ্যাপ্লাই করতে পারো, ধরো আমি এজটাকে কোনো নাম্বার ডিফাইন করে দিলাম না, আমি এজটাকে ইউজারের উপর ছেড়ে দিলাম যে যে কোডটা দেখবে বা যে কোডটা নিয়ে নাড়াচাড়া করবে সে এজটা বলবে, সে নাম্বারটা এজের নাম্বারটা ইনপুট দেবে। তো তার জন্য আমি এখানে ইনপুট ফাংশন ইউজ করতে পারি, রাইট? এবং ইনপুট ফাংশনের মধ্যে আমি কি লিখতে পারি, ইনপুট ফাংশনের মধ্যে আমি লিখতে পারি এন্টার আ নাম্বার বা এন্টার দ্য এজ, এন্টার দ্য, স্যার ইন্টিজার নিতে হবে তো। হ্যাঁ ইন্টিজারে বলো। হ্যাঁ সেটাই আমি আসছি, সেটাই আসছি, দাঁড়াও আমি সবে তো শুরু করলাম লেখা। এন্টার দ্য এজ, এবং এখানে তাকে আমরা এজ লেখার অপশান দেব, অর্থাৎ যে ইউজার তাকে আমরা এজ লেখার অপশান দেবো। এবার ইনপুট জেনারেলি কিসের ইনপুট নেয়, টেক্সট বা স্ট্রিং এর ইনপুট নেয়। তো ওটা যাতে টেক্সট বা স্ট্রিং এর ইনপুট হিসেবে না হয়ে নাম্বার হিসেবে আসে, ওই কারণে আমরা আগে একটা কি লাগিয়ে দেবো, ইন্ট লাগিয়ে দেবো, যাতে ওটা একটা ইন্টিজারে কনভার্ট হয়ে যায়, ওই স্ট্রিংটা একটা ইন্টিজারে কনভার্ট হয়ে যায়, রাইট? এবার এটাকে রান করি। দেখো এজ এন্টার করতে বলছে, তোমরা বলো কত এন্টার করবো, এজ কত এজ দেবো? 20 20 তো দিলাম, অন্য কিছু দিই এবার। 25 25 এন্টার করলাম, দেখো এলিজেবল টু ভোট আসছে, কেন? কারণ 25, এবার কিন্তু ওখানে 20 ছিল না, এবার ওখানে ও 25 নিয়েছে, 25টাকে ও এই কন্ডিশনটার সাথে চেক করিয়েছে, কন্ডিশনটার সাথে চেক করিয়ে দেখেছে ওটা অবশ্যই 18 থেকে বেশি, ও প্রিন্ট করে দিয়েছে এলিজেবল টু ভোট। বোঝা গেল? যদি আবার করি এবং এবার এন্টারের নাম্বারে যদি 25 না দিয়ে 6 দিই, তাহলে কিছু দেখো প্রিন্ট হয়ে আসছে, এন্টার করেছি কিছু প্রিন্ট হয়ে এসছে, পরের লাইন আর কিছু প্রিন্ট হয়ে এসছে, এলিজেবল টু ভোট বা কিছু প্রিন্ট হয়ে আসেনি, কেন? কারণ পাইথনকে তো সেই নির্দেশটা দেওয়া নেই যে এই কন্ডিশনটা স্যাটিসফাই না করলে কি প্রিন্ট করতে হবে, কন্ডিশনটা স্যাটিসফাই করলে কি প্রিন্ট করতে হবে সেই ইনস্ট্রাকশন ওকে দেওয়া আছে, কিন্তু স্যাটিসফাই না করলে কি প্রিন্ট করতে হবে সেই ইনস্ট্রাকশন কি ওকে দেওয়া আছে? বুঝতে পেরেছো কি বললাম? তো এই কোডটাকেও আমি এখানে রেখে দিলাম যাতে তোমাদের এটা পরে রেফারেন্স হিসেবে দেখতে সুবিধা হয়। তাহলে তোমরা আশা করি এই ইফের ফাংশনের অ্যাপ্লিকেশনটা বুঝতে পেরেছো। নেক্সট আমরা যেটা পড়বো সেটা হচ্ছে ইফ এলস, বা যেটাকে আমরা বলি ইফ এলস। তার নামে না তো নেক্সট আমরা যে স্টেটমেন্টটা পড়বো সেটা হচ্ছে ইফ এলস। এগুলোকে কিন্তু ফাংশন বলবে না, স্টেটমেন্ট বলবে। এগুলোকে আমি বারবার যদি ফাংশন বলে ফেলছি, তার কারণ হচ্ছে ওই এক্সেলে ফাংশন বলে বলে আমার ওটা অনেকটা ইয়ে হয়ে গেছে, মানে অভ্যাসে দাঁড়িয়ে গেছে। কিন্তু এটা কিন্তু ফাংশন না, এটার কাজ হচ্ছে এটা কিন্তু স্টেটমেন্ট হিসেবে অপারেট করে সব সময়। তো এটার অ্যাকচুয়াল ইউজেস বা টার্ম কিন্তু হবে হচ্ছে ইফ এলস, এই স্টেটমেন্ট। তো ইফ এলস স্টেটমেন্টটাকে আমরা দেখি এবার। ইফ এলস স্টেটমেন্টটা কি কাজ করবে? ইফ এলস স্টেটমেন্টটা ইফ খালি বলে দিচ্ছে একটা কন্ডিশন, সেই একটা কন্ডিশনটাকে চেক করো এবং সেই কন্ডিশনটা যদি স্যাটিসফাই করে রেজাল্টটা শো করো। তাহলে ইফ একটা কন্ডিশনের জন্য, এবং সেই কন্ডিশন মানে একটা কন্ডিশনের জন্য কথাটা ভুল, একটা কন্ডিশনের জন্যই যদিও, তা ওইভাবে একটা কন্ডিশন মেনশন করার দরকার নেই। ইফ খালি বলে দেবে যে কন্ডিশনটা স্যাটিসফাই করলে
কি দেখাতে হবে, কি দেখাতে হবে মানে কি শো করতে হবে, অর্থাৎ প্রিন্টে কি দেওয়া থাকবে। ওই যেরকম কন্ডিশনটা স্যাটিসফাই করেছে, এজ গ্রেটার দ্যান 18 হয়েছে, কি দেখাতে হয়েছে, দেখাতে হয়েছে যে এলিজেবল টু ভোট। এই কন্ডিশন স্যাটিসফাই করলে কি দেখালো, এলিজেবল ভোটটা কি, এটা হচ্ছে স্যাটিসফাই করলে কি দেখাতে হবে, করলে কি দেখাতে হবে। এইবার ধরো আর যদি কন্ডিশনটা স্যাটিসফাই না করে, আর যদি কন্ডিশনটা স্যাটিসফাই না করে, অর্থাৎ ওই ঠিক যেরকম গল্পটা দেখানো হলো, কন্ডিশনটা স্যাটিসফাই ধরো করলো না যে কেসে, ওই যখনই এজটা 18 থেকে ছোট হয়ে গেল, কন্ডিশনটা স্যাটিসফাই করলো না, তখন তখন কি দেখাতে হবে, কন্ডিশনটা স্যাটিসফাই না করলে কি দেখাতে হবে, তার জন্য কিন্তু আমাদেরকে ইফ এলস এর অ্যাপ্লিকেশনটা দেখতে হবে। তার জন্য কিন্তু আমাদের ইফ এলস স্টেটমেন্ট আমাদেরকে হেল্প করবে, বা ইফ এলস স্টেটমেন্ট উইল সেভ ইউ দেয়ার, তোমাকে সেখানে ইফ এলস স্টেটমেন্ট সেভ করবে। ইফ এলস স্টেটমেন্ট লিখতে কিভাবে হয় এবং এখানে এক্সট্রা অ্যাডিশনাল কি সুবিধা পাওয়া যায়, তার জন্য সবার আগে আমরা কোডটা এখানে লিখবো, তারপরে আমরা জুপিটার নোটবুকে লিখবো। তো সবার আগে তার জন্য আমাকে এজের একটা ভ্যারিয়েবলস বানাতে হবে, মানে নর্মালি এজ বলতে তুমি যে কোনো কিছুর ভ্যারিয়েবলই বানাতে পারো, এখানে আমি এজ দিয়ে বোঝাচ্ছি, তাই এজ নামক ভ্যারিয়েবলটা বানাচ্ছি। তো এজে আমি কোনো একটা ভ্যালু দিলাম, ধরো ভ্যালুটাকে আমি ইনপুট হিসেবেই দিলাম, যে ইন্ট ইনপুট এন্টার আ নাম্বার এন্টার দ্য এজ। আশা করি ইনপুটে কেন দেওয়া হয়েছে, কি আছে, এইটা তোমাদের বুঝতে এখন আর কোনো অসুবিধা থাকার কথা না। এইবার আমি কন্ডিশনটা প্রথমে ইফ কন্ডিশনটা চালালাম। ইফ কন্ডিশনটায় আমি কি বলছি, ইফ কন্ডিশনটায় আমি বলছি যে এজের ভ্যালু, প্রথমে ইফের মধ্যে আমি কন্ডিশন দেব। কি কন্ডিশন দিলাম, কন্ডিশনটা দিলাম হচ্ছে যে এজের ভ্যালুটা 18 থেকে বড় কিনা দেখো, যদি বড় হয় কি প্রিন্ট করতে বলবো, ওকে বলবো প্রিন্ট করো এলিজেবল টু ভোটার, এলিজেবল টু ভোটার। এবং দেখো, আর তারপরে আমি যদি এই কন্ডিশনটা ভ্যালিড না হয়, এই অবধি তো ইফেরই অ্যাপ্লিকেশান হয়েছে, এরপরে আসবে এলসের গল্প। এলস কেন আসছে, এলস এই কারণে আসছে কারণ যদি কন্ডিশনটা ভ্যালিড না হয়, যদি কন্ডিশনটা স্যাটিসফাই না করে, তাহলে কি স্টেপ, তাহলে কি মুভমেন্ট হবে, তারপরে কি হবে, সেইটা জানানোর জন্য এলস। তাহলে এলসে কি লিখবো, এলসটা কিন্তু ইফ বরাবর শুরু হবে, এলসের আইডেন্টিফিকেশন এটাই যে এলসটা কিন্তু ইফ বরাবরই শুরু হবে, ঠিক আছে। এবং ওটা তোমাকে করতে হবে না, অটোমেটিক্যালি পাইথন দেখবে এন্টার মারলে কার্সারটাকে ওখানে নিয়ে নেবে, তোমাকে আলাদা করে কিছু দিতে হবে না তার জন্য। এলস এর মধ্যে আমি পাইথনকে কি বলবো, আমি পাইথনকে বলবো এলস, এবং তারপরে আবার এন্টার করে প্রিন্ট। এই প্রিন্টটা আবার ওই আগের প্রিন্ট বরাবর হবে, মাথায় রেখো, মাথায় না রাখলেও হবে, পাইথন অটোমেটিক্যালি নিয়ে নেয় এন্টার করলে, জাস্ট তুমি এটার উপরে কোনো রকম মানে কেরামতি করতে চেষ্টা করবে না। ওকে, সো প্রিন্ট, কি প্রিন্ট করব, এলস, যদি এই কন্ডিশনটা স্যাটিসফাই না করে তাহলে কি প্রিন্ট করার কথা, এলসে কি প্রিন্ট করার কথা, নট এলিজেবল টু ভোট, নট এলিজেবল টু ভোট। বোঝা গেল কোডটা পুরোটা, বোঝা গেছে কোডটা, না হলে বলছি আর একবার, বোঝা গেছে কিনা বলো, ক্লিয়ার কিভাবে লিখতে হবে বোঝা গেছে? হ্যাঁ স্যার। তাহলে এইখানে এই কোডটা তো লেখাই আছে, জাস্ট এলসটা অ্যাড করার জন্য আমি কি করলাম, আমি এলসটা কি বরাবর শুরু হবে বলেছিলাম, এই ইফ বরাবর শুরু হবে এলসটাও, এবং এলসের মধ্যে আমি কি লিখবো, এলসের মধ্যে আমি প্রিন্ট, দেখো এলসের পরে যেই এন্টার করলাম প্রিন্টটা কিন্তু, মানে এখন আমাকে লেখার অপশানটা কিন্তু এই প্রিন্ট বরাবরই দিচ্ছে, বুঝতে পেরেছো তো, ও অটোমেটিক্যালি আইডেন্টিফিকেশনটা নিয়ে নেয়। এলে যেখানে আমি কি লিখবো, এখানে আমি লিখবো নট এলিজেবল টু ভোট, ভোট দেওয়ার জন্য সে এলিজেবল নয়। এবার প্রিন্ট করি, কি এজ দিতে বলছে, বলো কত দেবো এজ,
তোমরা বলো। 15. 15। দেখো কি দেখিয়েছে, আগের বার যখন কোডটা লিখেছিলাম খালি ইফ দিয়ে শুধু 15 লিখলে কি কিছু শো করছিল? করছিল না। কেন? কারণ এলস এর পার্টটা দেওয়া ছিল না। এইবার কি 15 লেখায় কিছু শো করেছে? ওই কন্ডিশনটা স্যাটিসফাই না হলে কি হবে সেটা শো করেছে? করেছে। কেন? কারণ এইবার এলসটা চলে এসেছে আলাদা করে। ক্লিয়ার সবার কাছে এটা? বলো ক্লিয়ার? তাহলে আমরা নেক্সট পার্ট যাবো, নেক্সট অপারেটর। বলো বলো। হ্যাঁ স্যার, নেক্সট পার্টে। নেক্সট অপারেটর যেটা, সেটা হচ্ছে ইফ, এলিফ, এলস। এটা অনেকটা ওই নেস্টেড ইফ ইউজ করার মতো, এক্সেলে যে নেস্টেড ইফ ইউজ করা হয়। এখানে কি, এখানে ধরো আমি একটা এজের রেসপেক্টে আর করছি না এটাকে, আমি এটাকে করছি হচ্ছে মার্কসের রেসপেক্টে। ধরো এখানে মার্কস বলে একটা ভ্যারিয়েবল আছে, সেই ভ্যারিয়েবলটায় ইনপুট দেওয়ার অপশান থাকবে ইউজারের কাছে। তো ইন্ট দিয়ে আমরা ইনপুট দেওয়ার অপশান দেব, এবং ইনপুট দের অপশানে কি বলবো, এন্টার ইউর মার্কস। ইউজারকে বলবো যে তুমি তোমার মার্কসটা এন্টার করো, এবং ওই মার্কসটাকে আমরা গ্রেডিং করব। গ্রেডিং করব মানে মার্কসটা যদি 80 থেকে বেশি হয় আমরা বলবো যে মার্কসটা এ প্লাস ক্যাটাগরির গ্রেডে আছে। যদি 60-এর থেকে বেশি হয়, 60 থেকে 80-র মধ্যে থাকে, তাহলে বলবো বি এর ক্যাটাগরিতে আছে, আর না হলে বলবো সি এর ক্যাটাগরিতে আছে। তো তার জন্য আমরা কি কোড লিখতে পারি, মার্কসটাকে তো ডিফাইন করে দিলাম, ভ্যারিয়েবলটাকে তো ডিফাইন করে দিলাম। এবার আমরা ইফ থেকে শুরু করব। ইফ থেকে শুরু করব ফার্স্টে ইফ থেকে শুরু করব। ইফের মধ্যে আমরা আমাদের প্রথম কন্ডিশনটা দেবো। ইফের মধ্যে কি দেবো, প্রথম কন্ডিশন। প্রথম কন্ডিশনটা কি দেবো, প্রথম কন্ডিশনটা ধরো দিলাম যে মার্কসে যে ভ্যালুটা আছে সেই ভ্যালুটা কি 80 থেকে বড় বা 80-র সমান। যদি হয় তাহলে কি প্রিন্ট করতে বলবো, তাহলে প্রিন্ট করতে বলবো যে প্রিন্ট তার গ্রেড হচ্ছে এ, গ্রেড এ। এবার কথা হচ্ছে যে আমাকে 3টে ক্যাটাগরি এখানে বানাতে হবে, ভালো করে বোঝো। একটা ক্যাটাগরি হচ্ছে 80-র থেকে বড় হলে, যদি 80 থেকে বড় হয় বা 80-র সমান হয় তাহলে বলছি এ। যদি 60-এর থেকে বড় হয় বা 60-এর সমান হয় তাহলে বলছি বি। আর যদি তোমার ধরো আদারওয়াইজ মানে এইগুলোর কোনো মধ্যেই যদি না থাকে, মানে 60-এর ছোট হয়, 60-এর থেকে যদি ছোট হয় তাহলে বলছি সি। এই 3টে ক্যাটাগরি আমাকে বানাতে হবে। তো এবার আমি এখানে যদি খালি ইফ ইউজ করি আর যদি ধরো এলস ইউজ করলাম, তো এলস ইউজ করার জন্য আমি কি করতে পারি, আমি এলস দিয়ে দিতে পারি। এলস দিয়ে আমি বলতে পারি যে যদি এই কন্ডিশনটা স্যাটিসফাই না করে, মানে 80-র থেকে যদি বড় না হয়, তাহলে বাবা তুমি প্রিন্ট করে দাও গ্রেড বি। তো আমি যদি খালি দুটো কন্ডিশন ইউজ করি, ইফ আর মানে দুটো কন্ডিশন বলতে খালি ইফ আর এলসকে ইউজ করি, আমি কি এই 3টে রেজাল্ট দেখাতে পারবো, বা দুটোর বেশি রেজাল্ট কোনো দিন দেখাতে পারবো? কি মনে হয় তোমাদের, আমি যদি খালি ইফ আর এলস ইউজ করি আমি কি কোনো দিন এই 3টে ক্যাটাগরির রেজাল্ট দেখাতে পারবো, বা 4টে ক্যাটাগরি 5টা ক্যাটাগরির রেজাল্ট দেখাতে পারবো? পারবো না। পারবো কি পারবো না? না স্যার। পারবো না। তো তার জন্য আমাদেরকে এল ইফ ইউজ করতে হবে। এল ইফ, তো এখানে এলস ইউজ করা যাবে না, এলস ইউজ করতে হবে লাস্টে গিয়ে। এখানে আমাকে এল ইফ ইউজ করতে হবে। এল ইফটা কি, এল ইফটা ঠিক ইফের মতোই, ও তোমাকে একটা কন্ডিশন লেখার সুযোগ দেবে। ঠিক ইফের মতোই ও তোমাকে একটা কন্ডিশন লেখার সুযোগ দেবে। এল ইফ লেখার পরে তুমি এখানে আরও একটা কন্ডিশন লিখতে পারবে, এবং সেই কন্ডিশনটা কি লিখবে, ধরো তুমি কন্ডিশনটা লিখলে যে মার্কসটাকে চেক করো, মার্কসটা 60-এর থেকে বড় কিনা বা 60-এর সমান কিনা, এবং যদি সত্যি হয় এই কন্ডিশনটা যদি স্যাটিসফাই করে তাহলে এইটা প্রিন্ট করে দাও। এইটা লেখার সুযোগ তোমাকে এলিফ দেবে। নেক্সট হচ্ছে যদি আমাকে আরও কোনো কন্ডিশন লিখতে হয়, আমি কি আরেকবার এলিফ আনতে পারি? অবশ্যই পারি। এলিফ আমি যতবার খুশি আনতে পারি, এবং যখনই এলিফ লিখবে ও তোমাকে একটা কন্ডিশন লেখার সুযোগ ঠিক তারপরেই দিয়ে দেবে। তো এখানে তুমি আবার একটা কন্ডিশন লিখতে পারো। বোঝাতে পারছি কি বললাম? বলো এখানে তোমরা বলো আর কি কন্ডিশন লিখবে, বলো। লাস্টে একটা এলস দিয়ে কিন্তু শেষ করতে হবে, এলিফে কিন্তু শেষ করা যায় না। শেষ করার জন্য লাস্টে একটা এলস লাগবে। তো এখানে আমি আরও একটা কন্ডিশন যদি দিয়ে দিই যে মার্কসটাকে 40-এর থেকে বড় হয় কি না সেটা চেক করো, দিয়ে সেখানে ধরো আমি প্রিন্ট করিয়ে দিলাম সি।
সেখানে আমি প্রিন্ট করিয়ে দিলাম সি, গ্রেড সি। আর সব কটা হয়ে গেল, ইফ এলিফ সব হয়ে গেল। এবার এলস দিয়ে আমি ওর কোডটাকে শেষ করে দেবো। এলসে লেখার জন্য কিন্তু তোমাকে, এলসের মধ্যে কিন্তু তোমাকে হুট করে কোনো কন্ডিশন দেওয়ার চান্স পাবে না। এলস কিন্তু তোমাকে কোনো কন্ডিশন দিতে দেবে না, মাথায় রাখবে এই কথাটা। এলস কিন্তু তোমাকে কোনো কন্ডিশন দেওয়ার সুযোগ দেয় না। এলস খালি তোমাকে সুযোগ দেয় এটা বলার যে উপরের যাবতীয় কোড যদি ভ্যালিড না হয়, উপরের যাবতীয় কন্ডিশন যদি স্যাটিসফাই না করে, তাহলে কি প্রিন্ট করতে হবে। এটা পারলে খাতায় লিখে নাও। এলস কি বলার সুযোগ দেয়? এলস তোমাকে এইটা বলার সুযোগ দেয় যে উপরের সব কন্ডিশন যদি স্যাটিসফাই না করে, উপরের সব কন্ডিশন যদি স্যাটিসফাই না করে, তবে কি দেখাতে হবে, তবে কি দেখাতে হবে সেইটা তুমি এলসের মধ্যে দিতে পারবে। তো উপরে সব কন্ডিশন যদি স্যাটিসফাই না করে, অর্থাৎ এ যদি না হয়, গ্রেড বি যদি না হয়, গ্রেড সি যদি না হয়, তাহলে কি দেখাতে হবে বলো তো? তোমরা বলো তাহলে কি দেখাতে হবে? এ বি সি তিনটে ক্যাটাগরি, তিনটে গ্রেড যদি না হয়, তাহলে কি গ্রেড দিতে হবে? এটা বলতে পারছো না? গ্রেড ডি প্রিন্ট করতে হবে। তাহলে বোঝা গেছে এবার? এবিসি গ্রেড না হলে কি হবে? লাস্টে গ্রেড ডি পড়ে থাকে, ওইটাই তার মার্কস, তার মানে তার গ্রেড ওটাই। ক্লিয়ার? বলো। হ্যাঁ স্যার। এবার বলো কোডটা তোমরা বলবে, আমি জাস্ট লিখবো, তোমরা বলবে। প্রথম থেকে বলো একদম কোডটা কি লিখবো। প্রথমে এইটাকে আমি জাস্ট একটু চেঞ্জ করে দিচ্ছি, মার্কস। আমি প্রথম লাইনের কোডটা লিখে দিচ্ছি, তারপরের লাইনের কোডগুলো তোমাদেরকে লিখতে হবে। এন্টার দা মার্কস করে দিয়ে এটাকে বলো। তারপরের লাইনের থেকে কোডগুলো তোমরা বলো, এতক্ষণ ধরে দেখেছো, এবার বলো। ফার্স্টে কি লিখবো বলো? If marks is greater than 80, print grade A. L এলস, এলিফটা শুরু করার সময় কিন্তু সবসময় আবার ইফের বরাবরই শুরু করবে, এটা যেন মাথায় থাকে। এলিফ, এলিফ, এলস সবসময় ইফ বরাবরই শুরু হবে। এলিফের মধ্যে আবার কি দেবো? আবার সেকেন্ড কন্ডিশনটা দেবো। সেকেন্ড কন্ডিশনটা কি বলো? marks greater than equals to 60. Print grade B. আবার এলি marks less than 60. গ্রেটার দ্যান ইকুয়ালস টু 40 ছিল এটা। আচ্ছা, যদি লেস দ্যান ইকুয়ালস, লেস দ্যান 60 করো, তাহলে আবার এই গ্রেড ডিটা দেওয়ার ক্ষেত্রে প্রবলেম হবে। তো এটাকে গ্রেটার দ্যান ইকুয়ালস টু 40 করো। Let's see. তারপর Else print grade D. বলো তো আমি কোনো ভুল করলাম কিনা? ওই সেমিকোলন একদম সেমিকোলন না দিলেই এরর আসবে, ঠিক আছে? সো ইউ হ্যাভ টু বি ভেরি কেয়ারফুল অ্যাবাউট ইচ লাইন অফ ইট। প্রিন্ট গ্রেড ডি। এন্টার করি। মার্কস দিতে বলছে, বলো মার্কস কত দেবো? 70. 70 কিসে আসার কথা? গ্রেড এ না বি না সি না ডি? B. ডি এসছে, গ্রেড বি। তো এখান থেকে কিন্তু অটোমেটিক্যালি জাস্ট 4-5টা লাইনের একটা কোড কিন্তু তোমাকে অনেক সুন্দর করে একটা এরকম গ্রেড জেনারেটর তৈরি করে দিতে পারে, যেখানে তুমি জাস্ট তোমার নাম্বারটা দিয়ে গ্রেডটা দেখে নিতে পারবে।
সো এই জিনিসটাকেই কিন্তু অন্য কোনো সফটওয়্যারে করতে গেলে বা এক্সেলে করতে গেলে আমাকে কিন্তু অনেক খাটতে হতো, কিন্তু এখানে, এবং সত্যি কথা বলতে এক্সেল বা ওইরকম কোনো সফটওয়্যার তোমাকে এইরকম ডাইনামিক অপশানই দেবে না। এই যে এখানে তুমি তোমার নাম্বারটা দেওয়ার অপশান পাচ্ছ, যে তোমার নাম্বারটা তুমি বসানোর অপশান পাচ্ছ 70, সেই অপশানগুলো কিন্তু ওই রকম সফটওয়্যারে ওইভাবে হয় না। তো এটা তোমাকে একটা ইন্টারঅ্যাক্ট করার অপশান দিচ্ছে ইউজারের সাথে বলতে তোমার কোডটা কিভাবে তুমি ইন্টারঅ্যাক্ট করাতে পারবে। ধরো এই কোডটাকে এক্সিকিউটেবল ফাইলে কনভার্ট করে আমি কাউকে পাঠালাম, এবং সে তোমার বন্ধুকে পাঠালে, ধরো তোমার সেই বন্ধু এই কোডটাকে ওপেন করে তার কাছে অপশান আসবে যে এন্টার ইউর নাম্বার, সে নাম্বারটা দেবে, তার নাম্বারটা হয়তো দিল 70, তার গ্রেডটা দেখিয়ে দিল যে তোমার গ্রেড হচ্ছে বি। তো এইটা কিন্তু পুরোটা হয়ে যাচ্ছে। তোমরা কেউ টেক্সট বুক অ্যাপটার নাম শুনেছো কিনা জানি না, বা অনেক সময় তোমরা মক টেস্ট দাও, তো মক টেস্ট কেউ দিয়েছো আজ অবধি কোনো মক টেস্ট কোনো অ্যাপে, টেক্সট বুক বা অনলাইনের এরকম কোনো অ্যাপে দিয়েছো? হ্যাঁ দিয়েছে। তো সেখানে মক টেস্টটা দেওয়ার পরে একটা স্কোর জেনারেট হয়, যে 10-এর মধ্যে কত পেলে, 7 বা 5 বা 8, এরকম একটা স্কোর জেনারেট হয়। হ্যাঁ। সেই জিনিসটা কিন্তু এইভাবেই অপারেট হয়, এই রকম একটা কোডই কিন্তু তার পেছনে অপারেটেড থাকে। বোঝা গেল? হ্যাঁ স্যার। তো পরের দিনের একটা টাস্ক থাকবে, তোমরা দুজন যেহেতু অনলাইনে এখন ক্লাস করছো, তোমাদের দুজনকে আমি এখানেই বলে দিচ্ছি, প্লাস যারা পরে রেকর্ডিং দেখবে তারা যদি রেকর্ডিং দেখে টাস্কটা জমা দিতে চায় জমা দিতে পারে। টাস্কটা কি থাকবে, টাস্কের আমি এলিফ অব্দি তো আমি এগুলো বলেই দিলাম, এটাতে আর কিছু নেই, আমাদের স্টেটমেন্ট কমপ্লিট হয়ে গেছে। তো টাস্কটা কি থাকবে, টাস্কটা থাকবে তোমাদেরকে একটা কুইজ গেম বানাতে হবে, ক্রিয়েট আ কুইজ গেম। এখন অবধি যা যা শিখেছো সেইটা দিয়েই বানাতে পারবে কুইজ গেমটা। তো এরকম কিছু নতুন আমি বলছি না যেটা তোমাদের শেখানো হয়নি, নতুন করে আমি হুট করে দিয়ে দিচ্ছি, এরকম কিছু কিন্তু না। ঠিক আছে? কি থাকবে কুইজ গেমটায়? কুইজ গেমটায় কোয়েশ্চেন থাকবে, 10টা কোয়েশ্চেন। ঠিক আছে? এবং 10টা কোয়েশ্চেনে এই মুহূর্তে আমি তোমাদেরকে খুব অ্যাডভান্স তো শেখাইনি, তো আমি খুব অ্যাডভান্স বলবো না। 10টা কোয়েশ্চেনের মধ্যে প্রত্যেকটা কোয়েশ্চেনে ইউজারের কাছে অপশান থাকবে অ্যান্সার দেওয়ার, প্রত্যেকটা কোয়েশ্চেনে ইউজারের কাছে অপশান থাকবে অ্যান্সার দেওয়ার। ঠিক আছে? যেরকম 1 নম্বর কোয়েশ্চেনটা হয়তো তুমি কুইজার দিলে ওকে, ইউজারকে, যে 10 + 30 কত হয়। ঠিক আছে? এইটা তোমার হয়তো 1 নম্বর কোয়েশ্চেন হলো, এবং 10 + 30 কত হয় সমান সমান অ্যান্সারটা ইউজার দেবে। ঠিক আছে? 2 নম্বর কোয়েশ্চেনটা হয়তো তুমি ইউজারকে দিলে, ম্যাথামেটিক্যাল কোয়েশ্চেনই দিতে পারো সব আপাতত, বা ধরো তুমি দিলে হাইয়েস্ট পিক, উইচ ইজ দ্য হাইয়েস্ট পিক অফ দ্য ওয়ার্ল্ড। অপশান অ্যান্সার কে দেবে? অ্যান্সার দেবে হচ্ছে ইউজার। ঠিক আছে? এবং একটা অ্যান্সার না দিলে পরের অপশানে যাওয়া যাবে না, বা পরের অ্যান্সারে যাওয়া যাবে না। কীভাবে এটা লেখা যেতে পারে, আমি জাস্ট 2টো লাইন হিন্ট দিয়ে দিচ্ছি। এরকম 10টা কোয়েশ্চেনের একটা কুইজ গেম তোমরা বানাবে, আমি তোমাদেরকে হিন্ট দিয়ে দিচ্ছি জাস্ট 2 লাইনের। হিন্টটা দেওয়ার আগে আমি একটুখানি এটাকে একটা প্রিন্ট নিয়ে নিই, এটার একটা স্ক্রিনশট নিয়ে তোমাদের ওখানে রেখে দিই। দেখো, আমি এই কোডটাকে মুছে দিলাম, বিকজ এটার আমাদের এই মুহূর্তে আর কোনো দরকার নেই। তো প্রথম কোয়েশ্চেনটা ধরো তুমি ইউজারকে দিচ্ছ যে ইনপুট দেওয়ার ফাংশনটা তুমি ইউজ করলে, ইনপুট, এবং এই ইনপুটে তুমি কি বলছো, ওকে বলছো যে 10 + 25টা ক্যালকুলেট করো, 10 + 25 = কি সেটা বলো, এবং
এন্টার করলে। এটা হচ্ছে তোমার প্রথম ধরো। আচ্ছা, ইনকমপ্লিট ইনপুট কিছু কি আছে, ও সরি ব্র্যাকেটটা ওপেন ক্লোজ করিনি। তো 10+25 এর অ্যান্সার দেওয়ার অপশানটা এসছে, বুঝতে পারলে আমি কি বলতে চাইছি? হ্যাঁ স্যার। ওকে, তো এইবার ধরো এটাকে আমি একটা জায়গায় স্টোর করে দিলাম, এটাকে আমি এর মধ্যে স্টোর করলাম, এবং এবার আমি ইফ অ্যাপ্লাই করবো। আমি জাস্ট ইউজারকে ওই অ্যান্সারটা দেওয়ার পরে একটা অপশান দিতে চাই, যেই অপশানটা দেখে ইউজার বলতে পারবে, মানে ইউজারকে আমি জানিয়ে দেবো যে ওর অ্যান্সারটা ঠিক না ভুল, যার জন্য আমি ইফ ইউজ করছি, ঠিক আছে। এবং ইফে আমি বলছি যে এর মধ্যে যে ভ্যালুটা সেইটা যদি ইউজার 35 দেয়, এর মধ্যে যে ভ্যালুটা সেইটা যদি আমাদের ইউজার 35 দেয়, তাহলে প্রিন্ট করে দাও। আচ্ছা, ইফ ঠিকঠাক আছে কোনটা? ইফ তাহলে প্রিন্ট করো ইওর অ্যান্সার ইজ কারেক্ট। মানে ইউজার অটোমেটিক্যালি একটা ফিডব্যাক পেয়ে যাবে যে তার অ্যান্সারটা ঠিক হলো না ভুল হলো। ইওর অ্যান্সার ইজ কারেক্ট। আর যদি না হয়, যদি এর ভ্যালু 35 না হয়, তাহলে ইউজারকে আমরা কি জানাবো? এলস আমরা জানিয়ে দেবো যে প্রিন্ট করো ইওর অ্যান্সার ইজ রং, ইওর অ্যান্সার ইজ রং। চলো এবার গেমটা খেলা যাক। 10+25 হলো। আচ্ছা সরি, অ্যান্সার দেওয়ার কথা আসছে। অ্যান্সার দেবো কত বলো? ধরো 35 দিলাম, এন্টার করলাম। আচ্ছা 35ই শো করবে, কারণ এটা এখন এক্সিকিউট পুরোপুরি হয়নি। এবার করি ডাবল, মেবি ইউ মিন্ট অর a equals to 35। আচ্ছা, এটা তো ইন্টিজারে কনভার্ট হয়েছে। ইনপুট যেটা দেওয়া হচ্ছে সেই ইনপুটটাকে ইন্টিজারে কনভার্ট করছি। মেবি ইউ মিন্ট ইনস্টেড অফ, ও আচ্ছা ডাবল, হ্যাঁ 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 ডাবল ইকুয়ালস দিতে হবে। এবার ঠিক আছে, নাম্বারটা দিলাম 35। দেখো কি দেখাচ্ছে, ইওর অ্যান্সার ইজ কারেক্ট। আমি এখানে যে মিস্টেকটা করেছিলাম সেটা হচ্ছে পাইথনে যেটা দিতে হয়, যেটা অন্য ল্যাঙ্গুয়েজে আবার আলাদা থাকে, ডাবল ইকুয়ালস টু দিতে হয়। ইকুয়াল খালি দিলে হয় না। ইফের কন্ডিশনের মধ্যে যখনই কিছু দেবে, সেটা খালি ইকুয়ালস টু হলে দুটো ইকুয়ালস টু দিতে হবে, আর গ্রেটার দ্যান ইকুয়ালস টু হলে একটা গ্রেটার দ্যান একটা ইকুয়ালস টু, লেস দ্যান ইকুয়ালস টু হলে একটা লেস দ্যান একটা ইকুয়ালস টু। কিন্তু খালি ইকুয়ালস টু বোঝাতে চাইলে দুটো ইকুয়ালস টু দিতে হবে, ঠিক আছে। এবার আর একবার করি, 35 না দিয়ে যদি অ্যান্সারটা ধরো আমি দিলাম 40, তাহলে কি দেখাবে? ইওর অ্যান্সার ইজ রং। তো এইভাবে তোমরা একটা কুইজ বানাতে পারবে কি পারবে না? 10টা কোয়েশ্চেন তৈরি করে বলো, পারবে না পারবে না? পারবো। ওকে হ্যাঁ স্যার। ঠিক আছে, এটা তোমাদের টাস্ক, তোমরা এটা করবে। তো দেখো, এই তোমরা হয়তো অনেকে এবার বুঝতে পারছো যে আমি কি ধরনের কথা বললাম, যে এই জিনিসটাই কিন্তু করা হয়, এই জিনিসটাই কিন্তু ওই ধরনের অ্যাপ্লিকেশান যেগুলো মক টেস্ট তোমাদের নেয় বা বিভিন্ন এক্সাম নেওয়া হয়, তাদের পেছনে এই ছোট্ট এরকম সিম্পল কোডই কিন্তু থাকে, খুব যে কঠিন কোড থাকে তা কিন্তু নয়। তো এই জিনিসগুলো তোমরাও চাইলে এক্সপেরিমেন্ট করে বানাতে পারো। এগুলোকে কীভাবে এক্সিকিউটেবল ফাইলে কনভার্ট করতে হয় সেগুলো আমাদের কোর্সের কারিকুলামের মধ্যেই আছে। যদি তোমরা সময় দাও আমাকে, আমি পরবর্তী সময় তোমাদেরকে অবশ্যই শেখাবো, এবং এক্সিকিউটেবল ফাইলে কনভার্ট করতে পারলে তুমি ওটাকে একটা ইউজার ইন্টারেক্টিভ ওয়েতে চেঞ্জ করতে পারো বা কনভার্ট করতে পারো, এবং জিনিসটা খুবই মজার। এবং ধরো আমি এটাকে 10+25 না করে উইচ ইজ দ্য হাইয়েস্ট পিক ইন দ্য ওয়ার্ল্ড, এই অ্যান্সারটা ইউজারকে দিতে বলছি, উইচ ইজ দ্য হাইয়েস্ট পিক ইন দ্য ওয়ার্ল্ড। এবং এতে আমি অ্যান্সারটা বলে দিচ্ছি হচ্ছে, আচ্ছা এখানে আর ইন্টিজার দেওয়ার দরকার নেই, এটাকে প্রবাবিলি মাউন্ট এভারেস্টটাকে টেক্সট ফরম্যাটে দিতে হবে, মাউন্ট এভারেস্ট।
শিওর যেটা হবে হয়তো আনম্যাচড। হোয়াট ইজ আনম্যাচড? আনম্যাচড, ও একটা ডবল ব্র্যাকেট এক্সট্রা আছে এখানে, ইনপুটের ইন্টের ব্র্যাকেটটা রয়ে গেছে। এবার ধরো অ্যান্সারটা দিলাম মাউন্ট এভারেস্ট, এন্টার করলাম, ইওর অ্যান্সার ইজ কারেক্ট। যদি এখানে আমি অ্যান্সারটা মাউন্ট এভারেস্ট না দিয়ে অন্য কিছু দিতাম, ধরো অ্যান্সারটা আমি দিলাম মাউন্ট ফুজি বা মাউন্ট আন্দিজ বা মাউন্ট আন্দিজ দিলাম ধরো, ইওর অ্যান্সার ইজ রং। এইভাবে বানানো যাবে? বুঝতে পেরেছো কি বললাম? ঠিক এর পার্টটা শেষ হয়ে গেল, তারপরে বি এর পার্ট শুরু করো। বি এর মধ্যে আবার ইনপুট দিয়ে আরেকটা কোয়েশ্চেন দিয়ে দাও। সেটা ম্যাথামেটিক্যাল কোয়েশ্চেন হলে ইন্ট লাগিয়ে দেবে, ম্যাথামেটিক্যাল কোয়েশ্চেন না হলে সেখানে তুমি নর্মাল ইনপুট রেখে দেবে। আরেকটা কোয়েশ্চেন দিয়ে দাও ডাবল কোটস ইউজ করে, এবং সেই কোয়েশ্চেনটা ঠিক বা ভুলের জন্য আবারও তুমি ইফ আর এলস অ্যাপ্লাই করে দাও। বি হয়ে গেলে কোয়েশ্চেন সি বানাও। এইভাবে তুমি 10টা কোয়েশ্চেন বানিয়ে তোমাদের টাস্ক হবে একটা কুইজ তৈরি করতে হবে। সবার কাছে টাস্কটা ক্লিয়ার? Yes, sir. আচ্ছা, আমি তোমাদেরকে 3 মিনিটের একটা ব্রেক দিচ্ছি, তারপরে আমি তোমাদেরকে আজকের আমাদের সেকশন 2 এর যে লাস্ট পার্ট আছে সেটা কমপ্লিট করিয়ে দেবো। সেটা হচ্ছে লুপস, লুপসের অ্যাপ্লিকেশান আর লুপস কীভাবে ইউজ করতে হয় সেটা আমরা আজকে লাস্ট করব। ওই সেশনটাতে আমাদের মোটামুটি ধরো আর 20 থেকে 25 মিনিট লাগবে, তো আমরা সেটা 3 মিনিট পর স্টার্ট করব। ওকে।